বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা নয়, এটি একটি দায়বদ্ধতা, একটি মানবিক অঙ্গীকার। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল সেই অঙ্গীকার নিয়েই দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিরলসভাবে। এই প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, যিনি চিকিৎসক হিসেবে যেমন দক্ষ তেমনি একজন দূরদর্শী প্রশাসক ও সংগঠক হিসেবেও খ্যাতিমান। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্যসেবা নিয়ে। আমরা জানবো আজকে আমাদের অতিথির আশিস কুমার চক্রবর্তীর দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেমন করে একটি আধুনিক, মানবিক ও সর্বজনীন স্বাস্থ্যসেবার স্বপ্ন তিনি বাস্তবে রূপ দিয়েছেন, সেই গল্প আজকে আমরা তার কাছ থেকে জানবো। আর আমাদের আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি স্বাস্থ্যসেবা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা। স্ক্রিনে দেখানো নম্বরে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট যে কোনো বিষয় নিয়ে আপনারা ফোন করতে পারেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি, ডিবিসিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমরা একটু সার্বিকভাবে স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করতে চাই। আপনার কি মনে হয় যে বাংলাদেশের সব মানুষের জন্য স্বাস্থ্যসেবা এখনও পারফেক্টলি রয়েছে? সব মানুষের জন্য স্বাস্থ্যসেবা দোরগোড়ায় যে পৌঁছে দেওয়ার কথা বলি, সেটা তো এখনও বাংলাদেশে নাই। সেটি করার জন্য আসলে কি করা প্রয়োজন? আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা বসছি। আপনি তো বাংলাদেশের প্রসঙ্গ টানলেন। আসলে এটা খোদ ইংল্যান্ডেও কিন্তু 100% স্বাস্থ্যসেবা মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেনি। কারণ আমি কিছুদিন আগে গিয়েছিলাম, ওইখানকার যে ন্যাশনাল যে পলিসি রয়েছে হেলথের, এটাতেও প্রচণ্ড আনরেস্ট রয়েছে, অসন্তোষ রয়েছে। সুতরাং সেই জায়গাটিতে বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ, সেখানে এবং আমরা মাত্র মধ্যমায়ে পৌঁছেছি। সেই জায়গাটিতে আমাদের এখনই হয়তো আমরা দোরগোড়ায় পৌঁছতে পারবো না, কিন্তু সরকারি বেসরকারি যে অংশীদারিত্ব বা আমাদের যে যৌথ পথ চলা রয়েছে, সেখান থেকে যদি আমরা এটিকে পজিটিভ দৃষ্টিভঙ্গি সহ সবাই একই মানসিকতার হয়ে কাজ করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং আপনি যে প্রসঙ্গটি বলেছেন যে ইউনিভার্সাল হেলথ কভারেজ যেটি রয়েছে, যেটি আমাদের স্বপ্ন, এদেশের মানুষের কাছে একটি মৌলিক চাহিদা হিসেবে স্বাস্থ্য সবার কাছে সহজলভ্য এবং সহজপাচ্য হবে, সেটি পসিবল হবে। আচ্ছা, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সেই লক্ষ্যে আপনারা কাজ করছেন এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজও এই যাত্রার একজন সঙ্গী। আচ্ছা, একটা কমন বিষয় দেখা যায় যে এই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, আমি যদি ঢাকা মেডিকেলের চিত্রই বলি, সার্বিকভাবে প্রচুর মানুষ দেখা যায় যে বাইরে মেঝেতে বিভিন্নভাবে ছড়ায় ছিটায় আছে। একদম প্রপার যে ট্রিটমেন্টের যে ব্যবস্থাপনা, সেটা কিন্তু আমরা লক্ষ্য করি না। এটার পেছনে আসলে কারণ কি মনে করেন আপনি? ওই যে প্রথম কারণটি বলেছি যে ডিসপ্রপোর্শন, অর্থাৎ জনবল বেশি, বিশেষজ্ঞ চিকিৎসক কম বা চিকিৎসক কম, নার্সিং সংকট রয়েছে। সুতরাং এই জায়গাটিতে শয্যা সংখ্যাও প্রতুল। আপনি জানবেন যে বাংলাদেশে যত চিকিৎসা সেবা প্রদান করা হয় তার কিন্তু মোর দেন 66% বেসরকারি স্বাস্থ্যখাত প্রদান করে থাকে। তো সেই জায়গাটিতে সহজেই অনুমেয় যে সরকারের একার পক্ষে এত বড় একটি বৃহৎ জনগোষ্ঠীর দায়িত্ব নেওয়া সম্ভব নয়। তাই আপনি যে চিত্রটি বা বাংলাদেশের সবচেয়ে বড় যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলেছেন, সেখানে আপনি গেলে হয়তো আপনার চিকিৎসার ধরন পছন্দ হবে না, ফ্লোরিং দেখছেন আপনি, যেটিতে আপনি অভ্যস্ত নন বা আপনি কোনোদিনও এটি পারবেন না, বা বেশিরভাগ মানুষের কাছেই চিকিৎসা একটি অত্যন্ত আকাঙ্ক্ষিত বিষয়। তো এই জন্যই কিন্তু বেসরকারি স্বাস্থ্যখাতের জন্ম, যে আপনি সরকারি হাসপাতাল থেকে সর্বোচ্চ সহযোগিতা বিভিন্ন কারণেই, আমি বলবো না যে সরকারের এটি একটি বাস্তব প্রেক্ষাপট। আমি আগেই বলেছি সরকারের একার পক্ষে এত বড় দায়িত্ব নেওয়া সম্ভব নয়। তারপরেও প্রচণ্ড অনেক কিন্তু পরিধি বেড়েছে। যেমন এক সময় ঢাকার বাইরে থেকে রেফার করা হতো ঢাকা মেডিকেল কলেজ, রেফার টু ঢাকা মেডিকেল কলেজ। এখন কিন্তু বিষয়টা তা না, সরকারের অনেক বড় বড় মেডিকেল কলেজ কিন্তু ঢাকার মধ্যে আছে। ঢাকা মেডিকেলের প্রায় সমমানের বড় বড় মেডিকেল কলেজ আছে, কিন্তু অনেকেই হয়তো সেগুলি জানে না। এই জন্যই এইভাবে যদি ডিসেন্ট্রালাইজ করা যায়, তাহলে ঢাকা মেডিকেলের উপরে এত চাপ পড়বে না,
এই চিকিৎসার প্রতি মানুষের অসন্তোষও বাড়বে না। এবং বেসরকারি যে স্বাস্থ্য খাত তাতেও আমি যদি ফোকাস করি সেখানেও ঢালাওভাবে ব্যাঙের ছাতার মতো যেন পারমিশন না দেওয়া হয়, এটিও আমার একজন উদ্যোক্তা হিসাবে সরকারের একদম টপ লেভেলে আমি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এতেই কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে। যারা প্রফেশনাল হেলথ কেয়ার সার্ভিস চালাচ্ছি আমরা, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল সহ যারা সারা দেশে বড় বড় সেন্টারগুলি রয়েছে, যেখানে ওয়ান স্টপ সেন্টার রয়েছে, যেগুলি একদম ট্রিপল লেভেল হসপিটাল বা আমরা কোয়াটারনারি কেয়ার হসপিটালের দিকে এগোচ্ছি, এই জায়গাগুলিতে ছাড়া কিন্তু এই পাড়া মহল্লায় ছোট ছোট ডায়াগনস্টিক্স ক্লিনিক্স বা হসপিটাল দিল, এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটলো, সে দায় কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছড়ায় পাবলিক প্রাইভেট হসপিটাল সম্পর্কে। আচ্ছা, এই যে চ্যালেঞ্জগুলো, আপনি তো একজন নিজে ডক্টর, সো আমি একটু জানতে চাই ইউনিভার্সাল মেডিকেল কলেজ এই যে প্রতিষ্ঠার পেছনে এই গল্পটা একটু জানতে চাই, যাতে কেউ যদি উদ্যোক্তা হতে চায় তারা কিন্তু নিশ্চয়ই উপকৃত হতে পারে। জি, আমার কাছে অনেকেই কিছুদিন আগেও একজন দম্পতি এসেছিলেন যারা সরকারি বড় কর্মকর্তা ছিলেন, রিটায়ারমেন্টে গেছেন এবং তারা রিটায়ারমেন্টের পরে যে তাদের জীবনের সম্পদ কষ্টার্জিত যে সঞ্চয়টি সেটি নিয়ে আমার কাছে আসলো যে তারা একটি হসপিটাল করতে চায়। তো আমি তাদেরকে বললাম যে আপনাদের উদ্দেশ্যটি কি, এটি কি কমার্শিয়াল মানে বিজনেস পারপাস নাকি সিএসআর? যদি সিএসআর হয় ইউ ক্যান প্রসিড, আর যদি আপনি কমার্শিয়াল হয় তাহলে এই টাকা দিয়ে কিছুই হবে না, একটা 10 বেডের ছোট হাসপাতালও হবে না। সুতরাং এর অর্থটি হচ্ছে আপনি ধরে নিলাম 10 বেডের একটি বা 20 বেডের একটি ছোট্ট হাসপাতাল করলো, মানুষ মনে করলো একটি নার্সিং হসপিটাল করব বা ক্লিনিক করব। এখানে কোনো একটি রোগী যদি ক্রিটিক্যাল হয়ে যায় এবং সেই রোগীটি ম্যানেজ করার জন্য যদি সেখানে পর্যাপ্ত ডাক্তার বা সরঞ্জাম না থাকে, তখন কিন্তু যে চ্যালেঞ্জটি তাকে ফেস করতে হবে তার সারা জীবন শেষ হয়ে যাবে, তার অর্থ তো শেষ হবেই, সামাজিকভাবে হবে, আইনি জটিলতায় পড়ে যাবে। সুতরাং এখন আর ছোট করে কোনো কিছু ভাবার সুযোগ নাই। এখন আমরা বাংলাদেশে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি যে এখানে কোনো যদি হাসপাতাল, আমি যেহেতু হসপিটাল সেক্টর নিয়ে কাজ করি, কেউ করতে চায় তাকে একেবারে ক্রিটিক্যাল কেয়ার বেসড একটি সেন্টার করতে হবে, ওয়ান স্টপ করতে হবে, যেখানে সব সাপোর্ট। মানুষ রেফারেল পছন্দ করে না। রেফারেল বলতে আমি অন্য মিন করছি যে আপনার এখানে একটা সার্ভিস নাই, সেজন্য রোগী খারাপ হয়ে গেলে আপনি তাকে রেফার করছেন। ঢাকার যে যানজটের অবস্থা, পথিমধ্যেও দুর্ঘটনা ঘটতে পারে এবং আমরা প্রচুর পেশেন্ট পাই এরকম যে যানজটে আটকে ছিল, আমরা তাকে কিন্তু মৃত রিসিভ করেছি। সুতরাং এই যে আমি একেবারে সংক্ষেপে, যেহেতু সময় কম, উদ্যোক্তা হওয়ার আমার যে গল্পটি সেটি হচ্ছে 2004 সালে আমি তার আগ পর্যন্ত আমি 2000 সালে MBBS পাশ করেছি কুমিল্লা মেডিকেল কলেজ থেকে। পাশ করার পরপরই আমি ব্রাহ্মণবাড়িয়া আমার বাড়ি, সেখানকার যে মিশন হাসপাতাল সেখানে আমি জয়েন করি এবং 4 বছর এখানে সুনামের সাথে কাজ করি এবং আমার একটি গোল্ডেন টাইম ছিল বলা যায় সেটি। এবং সেই এক্সপিরিয়েন্সটাকে পাথেয় করেই আমার বড় বোন, বাংলাদেশের একজন আইকনিক উইমেন এন্টারপ্রিনার প্রীতি চক্রবর্তী, উনি তখন আয়েশা মেমোরিয়াল হসপিটাল ছিল, এটি একটি 50 বেডেড মহাখালীতে অবস্থিত ছোট হাসপাতাল ছিল, বাট একটি পরিপূর্ণ স্ট্রাকচার ছিল। আমরা সেটিকে কিনলাম এবং সেটিকেই পর্যায়ক্রমে বড় করে যখন 250 শয্যা হলো, তখন কিন্তু আমরা মেডিকেল কলেজের জন্য অনুমোদন চাইলাম এবং আমাদের সকল কিছু ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের যে চাহিদা, জনবল, মেশিনারিজ সব কিছু দেখে আমরা পারমিশন পেলাম। এবং আপনি শুনে খুশি হবেন যে এখন এটি 500 শয্যার অনুমোদিত হাসপাতাল, 350 শয্যা অপারেটেড। এবং এখানে কিন্তু আমাদের 10টি ব্যাচ পাশ করে এবার 11তম ব্যাচ কিন্তু MBBS প্রবেশ করেছে এবং তার পাশাপাশি আমরা নার্সিং কলেজ করেছি, যেখানে ডিপ্লোমা, BSc, পোস্ট বেসিক এবং MSc, অর্থাৎ এদেশের স্বাস্থ্য খাতের যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দুটি পার্ট, ডাক্তার এবং নার্স তৈরি করার দুটি ইনস্টিটিউট আমরা করেছি এবং এটি যথেষ্ট সুনামের সাথে এবং দক্ষতার সাথে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আমাদের যে নার্সিং এবং মেডিকেল কলেজের রেজাল্ট কিন্তু বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত ঈর্ষণীয়। এই বছরও আমাদের কিন্তু 4টা স্টুডেন্ট অনার্স মার্ক পেয়েছে, যেটি একটি আমাদের জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যৎ পথ চলাকে আরও বেশি মসৃণ করবে। এবং আমি যেটি বলতে চাই যে যদি কেউ উদ্যোক্তা হতে চায় তাকে অনেস্ট, দূরদর্শী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্পন্ন হতে হবে এবং প্রচুর টার্বুলেন্স আছে এই পথে। যদি কেউ মনে করে যে না আমি আজকে এই মন খারাপ করে বন্ধ করে দিলাম, তাহলে তার উদ্যোক্তা না হওয়াই ভালো। কারণ আমি আজকে ডিভিসিতে হাসি মুখে কথা বলছি বলে হয়তো অনেকে মনে করবেন যে উদ্যোক্তা হওয়া অনেক সহজ, কিন্তু এই বন্ধুর পথটি পাড়ি দিতে এখনও কিন্তু আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। কারণ আমার সাকসেসের লিমিট হচ্ছে স্কাই। সুতরাং যতটুকু এসেছি এতটুকু আসতে আমার 25 বছর লেগেছে, সুতরাং আরও বহু দূর যেতে হবে।
আচ্ছা, একটু সংক্ষেপে জানি, আরও প্রশ্ন রয়েছে, আমরা একটা বিরতিতে যাব। তার আগে একটু জানতে চাই যে ইউনিভার্সাল মেডিকেল কলেজে একসঙ্গে এই হাসপাতালিতে একসাথে সব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় কিনা, আপনি যেটি বলছিলেন। জি জি, আমাদের একটি ওয়ান স্টপ সেন্টার, যেখানে ওয়ান স্টপ কার্ডিয়াক সেন্টার আছে, ওয়ান স্টপ ক্রিটিক্যাল কেয়ার সেন্টার আছে, 0 to অ্যাডাল্ট আইসিইউ, 24 ঘন্টা ডায়ালাইসিস সেন্টার, 5টি ডিসিপ্লিনের 24 আওয়ার্স ইন্টু 7 ইন্টু 365 ডেজ সার্ভিস রয়েছে, বিশেষ করে গাইনি অফস, পেডিয়াট্রিক্স, নিওনেটোলজি, কার্ডিওলজি, ক্রিটিক্যাল কেয়ার এবং ইমার্জেন্সি। এগুলি হচ্ছে যে যে কারণগুলিতে মানুষ সাধারণত ডিসস্যাটিসফাইড হয়, পেশেন্ট ম্যানেজ করতে না পারলে আমরা অনেক পেশেন্টকে হারিয়ে ফেলি, এইরকম সবগুলি সার্ভিসকে এক ছাদের নিচে করে আমরা এগিয়ে চলেছি। জি, আপনি বলছেন সেই স্বপ্নের কথা তো জানবোই, আরও কি কি করলে ভালো হয় একজন চিকিৎসক হিসেবে, আপনার কাছে আমি সেটিও জানতে চাইবো। একটা বিরতিতে আমাদের যেতে হবে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে স্বাস্থ্যসেবার নানা দিক নিয়ে আলোচনা করছিলাম। আমি একটু জানতে চাই যে এই যে বিভিন্ন আমাদের যে চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিকগুলো রয়েছে, অনেক ডক্টর, এই যে বিভিন্ন বিশেষজ্ঞ, এই সংশ্লিষ্ট বিষয়গুলো সব এক করে একটা চিকিৎসা সেবা চালানো, একটা হসপিটাল চালানো, এই বিষয়গুলো একটু সার্বিকভাবে জানতে চাচ্ছি আপনার অভিজ্ঞতা থেকে। আসলে চিকিৎসার ক্ষেত্রে মানুষ সবসময় শুধু ডাক্তারকেই একমাত্র এলিমেন্ট মনে করে। আপনি দেখবেন ভালো কিছুতেও মনে করে যে না, ডাক্তারটা খুব ভালো, যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন ডাক্তারের দোষী দেয়, কিন্তু এখানে কিন্তু একটা বিশাল টিম কাজ করে। ডাক্তার হচ্ছে ফ্রন্টলাইনার, নার্স থাকে, পিসিএ থাকে, প্যারামেডিক্স থাকে, স্যাকমো থাকে গভর্নমেন্ট হসপিটালগুলিতে, এবং একদম ক্লিনার থেকে শুরু করে লিফটম্যান, অ্যাম্বুলেন্স ড্রাইভার, আর আমাদের মতো টপ লেভেলে যারা ম্যানেজমেন্টে বসে থাকি তারা তো আছি। ফ্রন্ট ডেস্ক ইজ অলসো ইম্পর্ট্যান্ট। একটা যে আমরা যে হটলাইন নাম্বার দিই যে 10667 ইউনিভার্সালে ফোন করুন, সে বললাম, এখানে যে মানুষটি ফোনটি ধরছে, যে ছেলেটি বা মেয়েটি, তার কারণেও কিন্তু ব্লান্ডার হতে পারে, আবার তার কারণেও একজন পেশেন্ট কনভিন্সড হয়ে যেতে পারে। আমার কাছে প্রায় পেশেন্ট ফোন করে, ধরেন অন্য একটি হাসপাতালের নাম মনে করে ফোন করলো যে এটা কি অমুক হাসপাতাল, অনেকে কিন্তু খুব নেগেটিভলি রিপ্লাই করে ফোনটা রেখে দেয়। আমি তাকে খুব ওয়েলকাম করি। আমি বললাম যে আসলে এইটা এই মেডিকেল না, এটা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, আপনি কি কোনো এই মেডিকেলের নাম্বারটি চাচ্ছেন? বলো যে জি জি আমি চাচ্ছি। আমি তাকে নাম্বারটি জোগাড় করে দেই। দেওয়ার পরে তিনি কিন্তু হয়তো কাঙ্ক্ষিত কোনো রিপ্লাই ওইখান থেকে না পেয়ে আবার একটি ফিডব্যাক কল আমাকে দেন যে আচ্ছা আমি তো আসলে এই সাথে ফোন করলাম কিন্তু আমার কাছে ভাল লাগেনি, আচ্ছা আপনাদের কাছে কি কোনো কার্ডিয়াক সার্জন আছে? হ্যাঁ আছে, বাংলাদেশের খুব প্রমিনেন্ট কার্ডিয়াক সার্জন প্রফেসর নাসিরুদ্দিন স্যার আছে আমাদের এখানে, সিনিয়র কার্ডিয়াক সার্জন ব্রিগেডিয়ার কামরুজ্জামান স্যার আছে, আপনারা আসতে পারেন, লাইক দিস। তখন এই রোগী কিন্তু অনেক সময় আমার এখানে আসে। সুতরাং এখানে ম্যানেজমেন্ট ইজ নট অনলি টু মনিটর ইনসাইট, আপনাকে সামগ্রিকভাবে দূরদর্শী হতে হবে। এটি একটি এক্সাম্পল, এটি অন্য কারো ক্ষেত্রে একই রকম নাও হতে পারে। একদমই, মানে যে পেশেন্টটা হসপিটালে আসে সে কিন্তু খুব স্বাভাবিকভাবে একজন ডক্টর কিংবা যে কোনো স্টাফের কাছে আন্তরিক সেবাটা চায়। সেই আন্তরিক সেবাটা কি আসলে আপনার কি মনে হয় ইউনিভার্সাল মেডিকেল বাদে সামগ্রিকভাবে এই সেবাটা আছে? না, আমি ইউনিভার্সাল মেডিকেল বাদে বলতে চাচ্ছি না, আমি এজ এ হোল যদি বলি, মানে আমাদেরকে আরো অনেক বেশি প্রফেশনাল হতে হবে। আমরা আসলে, আমার কাছে কেন জানি মনে হয় যে আমি সবসময় বলি যে জাতিগতভাবে আমরা কেউই প্রফেশনাল না, কোনো প্রফেশনই। মানে আমি যদি ডাক্তারের কথা বলি, একজন মানে অন্য পেশার কথা বলি, মানে আমরা কেউ খুব বেশি প্রফেশনাল হইনি, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন। এই যে আমাদের উপরে রাগ করে কিন্তু পাশের দেশ ভারত কিংবা থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইংল্যান্ড, আমেরিকায় মানুষ চিকিৎসা নিতে যাচ্ছে। আপনি জেনে খুশি হবেন যে উন্নত বিশ্বের প্রায় সকল সুবিধা বাংলাদেশে বিদ্যমান এবং অত্যন্ত সহজ মূল্যে সহজপাচ্য। আমি যদি এভাবে উদাহরণ দিয়ে বোঝাই যে আপনি আমেরিকাতে গিয়ে যদি মন চাইলো যে বাঘের দুধের চা খাবেন, এটি হয়তো পসিবল, কিন্তু আপনি একজন ডাক্তার দেখাবেন, এটি পসিবল না। এটি আমি আপনাদের গণমাধ্যমে যখন অনেকবার বলেছি, আমাকে অনেকে চ্যালেঞ্জ করেছে যে না আপনার কথাটি কোথাও ঠিক না। তো বিভিন্ন জন যখন ইন্টারন্যাশনাল ট্যুরগুলিতে যায় বা প্রাইম মিনিস্টার্স প্রটোকলে গিয়েছে অতীতে, তারা এসে আমাকে বলেছে যে দাদা আপনি যা বলেছেন এটা তো শতভাগ সত্যি। একটা ফার্মেসিতে একটা অ্যান্টাসিডও পাওয়া যায় না একটা প্রেসক্রিপশন ছাড়া, এতটাই টাফ। এই জায়গাটিতে কিন্তু বাংলাদেশের এই জায়গাটি অত্যন্ত উদার। সেই উদারতাকে অনেকে সরলতার শিকার ধরে নেগেটিভ আপ্যায়ন করে, কিন্তু আমি যেটি বলতে চাই গণমাধ্যমের মাধ্যমে
বা ডিভিসির মাধ্যমে যে বাংলাদেশের এই হেলথ কেয়ার সার্ভিসটিকে আপনাদের যত্ন করতে হবে। আমাদের দেশে সারা পৃথিবীতে হেলথ কেয়ার হচ্ছে বিশেষ শিশু বা স্পেশাল চাইল্ড, যাকে অত্যন্ত যত্ন করে। আর আমাদের দেশে হেলথ হচ্ছে পথ শিশু, সবাই তার সাথে তাচ্ছিল্য করে। এটি এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। কারণ আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি যে বাংলাদেশের মতো এত স্বল্প মূল্যে স্বল্প সহজলভ্য চিকিৎসা সেবা পৃথিবীর কোনো দেশে নেই। আর স্বাস্থ্য খাতে আসলে শুধু স্বাস্থ্য খাত না, আমি যদি বলি সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষই বোধ হয় এরকম। সে কারণে সে যে কোনোখানেই গেলে আন্তরিক যে সেবাটা সেটা আসলে কম পায়, বিশেষ করে সরকারির আমরা যদি দেখি যে কোনো প্রতিষ্ঠান। একটা সামগ্রিক অভিজ্ঞতার কথা বললাম, আপনি বলছিলেন যে ইন্ডিয়ায় যাওয়া নিয়ে কিংবা ভারতে যাওয়া কিংবা বিদেশে চিকিৎসা নিতে যাওয়া নিয়ে আমি একটু জানতে চাই যে বিদেশে চিকিৎসা কেন নিতে যায়। আমি যদি বলি মন্ত্রী থেকে শুরু করে এমপি এবং উপর লেভেলের যারা আছে, যাদের একটু টাকা পয়সা আছে, তারা বিদেশে চলে যায়, দেশে কেন নয়? আপনার কি মনে হয়? আপনি যেগুলো কথা বলছিলেন সেগুলোই না আরও কোনো কারণ থাকতে পারে? আসলে এইগুলি দুই রকম, দীর্ঘদিনের একটি বদভ্যাস এবং আমরা তো ছোটবেলা থেকেই দেখেছি, এখন হয়তো দৃষ্টিভঙ্গি হয়তো পাল্টে যেতে পারে, এটি নিয়ে কথা হচ্ছে যে আমাদের মন্ত্রী থেকে শুরু করে আমলা এমপি সবাই সামান্য কানের ব্যথায় চোখের অসুখে বিদেশ যায়। আমি কিন্তু বিদেশ গেলে বড় বড় সেন্টারগুলি ঘুরি যে কেন মানুষ এখানে আসে। কয়েকটা কারণ, যেমন ইন্ডিয়ার যে শঙ্কর নেত্রালয় আমি দেখে এসেছি কিছুদিন আগে, দেখি যে টর্চ লাইট দিয়ে এখনও চোখ পরীক্ষা করে। বাট আপনাকে আমি গর্বের সঙ্গে বলি, বাংলাদেশের যে বাংলাদেশ আই হসপিটাল, আমি এখানে আমার ওয়াইফের একটা সার্ভিস নিয়েছি, সব সার্ভিস আমার হাসপাতালে এখনও আই সার্জারিটা শুরু করিনি, মানে ওয়ান্ডারফুল আমি বলবো। মানে আপনি যদি কম্পেয়ার করেন আমি বলবো যে এটি প্রিমিয়াম দেন শঙ্কর নেত্রালয়। এখন প্রশ্ন হচ্ছে মানুষের এখানে এখানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, গণমাধ্যমকে আরও 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 এই জায়গাটাতে পজিটিভ হতে হবে। হ্যাঁ অবশ্যই, যদি কারোর মধ্যে কোনো অপেশাদারিত্ব থাকে, যদি কোনো হাসপাতাল দায়িত্বে অবহেলার কারণে কারো ক্ষতি হয়, তাকে যেমন আপনি নেগেটিভ প্রচারণা করবেন, তেমনি আমাদের দেশের যে পজিটিভ বিষয়গুলিকে কিন্তু হাইলাইট করতে হবে। আপনি দেখেন কিডনি ট্রান্সপ্লান্টেশন বাংলাদেশে খুব স্বল্প মূল্যে হচ্ছে। আমাদের কার্ডিয়াক চিকিৎসা মানে হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ এখন গর্ব করে। আপনি মাত্র 3 লাখ টাকায় আমরা কার্ডিয়াক সার্জারি করছি, বাইপাস সার্জারি করছি। এটি ধরেন ইন্ডিয়ার দিল্লি মাদ্রাজে গিয়ে করতে গেলে 10 লাখ টাকা লাগবে, থাইল্যান্ড গিয়ে করতে লাগবে 25 লাখ টাকা, আর সিঙ্গাপুরে করতে লাগবে 50 লাখ টাকা। একই বিটিং হার্ট সার্জারি আমরা করছি, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটালে হচ্ছে, মোস্ট মডার্ন কার্ডিয়াক টেকনিক। আমরা MICS করছি, মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, যেটি বুক না কেটে করা হয়। আমরা মধ্যরাতে প্রাইমারি PCI করছি, যেটি লন্ডনের কোনো হাসপাতালে করা হয়। কিন্তু এগুলি নেগেটিভ প্রপাগান্ডার ভিড়ে চাপা পড়ে যাচ্ছে, সুতরাং এইগুলিকে হাইলাইট করতে হবে, তাহলে কিন্তু দেখবেন বিদেশগামিতা কমবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেশের যে মন্ত্রী বা যারা পদস্থ মানুষজন বিদেশ যায়, তারা যদি এদেশে চিকিৎসা নেয় তাহলে কিন্তু এদেশের মানুষের উপর চিকিৎসকদের উপর মানুষের আস্থা বাড়বে। আমাদের হাসপাতাল কিন্তু একটি তারকা বান্ধব হাসপাতাল। গণমাধ্যমের ব্যক্তিরা, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, টেলিভিশন শিল্পী সমিতি, সিঙ্গার্স অ্যাসোসিয়েশন, বাম্বা, সব পেশেন্টরা কিন্তু আমার এখানে আসে। যখন এরকম তারকারা আমাদের হাসপাতালে ঢুকে, রুগীরা খুব ইন্সপায়ার হয়। আমি দেখেছি ওই তারকা যখন বের হতে যান আমার রুম থেকে, তখন অনেক রুগীর লোক এসে তাদের সাথে সেলফি তুলে তাদের অনুভূতি জানতে চায় যে আপনি হাসপাতালে চিকিৎসা নেন, আমাদের খুব ভালো লাগছে। সুতরাং এটি মর্যাদা বাড়ায়, আমাদের কাজের গতিকেও কিন্তু বাড়িয়ে দেয়, আমাদেরকে উৎসাহিত করে। আমার না একটা খুব জানার ইচ্ছে যে একজন চিকিৎসক অনেক সময় যেটা হয় প্র্যাকটিসে বসলে, আমি খুব সংক্ষেপে জানতে চাই, চিকিৎসক 70 থেকে 80 জন কিংবা তারও বেশি হচ্ছে পেশেন্ট দেখতেছে, মানে এটা অল্প সময় কিভাবে সম্ভব? আচ্ছা, এই আমি যে একটু আগে বলেছিলাম যে আমাদের পেশাদারিত্ব বাড়াতে হবে। আপনি এই যে বিদেশগামিতার কথা বলেছেন, বিদেশ গিয়ে মানুষ খুব খুশি হয় দুটা কারণে। বিদেশ যখন যায় মানুষ, তখন তার যা বাজেট, সে লিভার ট্রান্সপ্লান্টেশন এখনও আমাদের দেশে ওইভাবে শুরু হয়নি। আমরা ইউনিভার্সাল মেডিকেল কলেজের যে সুপার স্পেশালিটি, আমরা কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন সহ অঙ্গ প্রতিস্থাপনের বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছি, এবং এটি বাংলাদেশেই শুরু হবে। এবং যেসব চিকিৎসা বিদেশে কোটি টাকায় হয়, বাংলাদেশে সেটি সুলভ এবং যৌক্তিক মূল্যে হবে। ধরেন লিভার ট্রান্সপ্লান্টেশনে তাকে বাজেট দেওয়া হলো 35 লাখ টাকা, তিনি নিয়ে যাচ্ছেন 50 লাখ টাকা। তিনি মনে করছেন বিদেশে যাচ্ছি, যদি বেশি লাগে কোথায় পাবো। তার খরচ হচ্ছে 45 লাখ টাকা। দেখেন তার বাজেট থেকে কিন্তু 10 লাখ টাকা বেশি খরচ হলো, তারও 5 লাখ টাকা রয়ে গেল। এখন চেন্নাইয়ের শাড়ির দোকান এবং শ্রী লেদারের জুতা থেকে কিনে এনে তিনি আত্মতৃপ্তি প্রকাশ করেন যে বিদেশের চিকিৎসা কত ভালো। আর আমাদের দেশের চিকিৎসার জন্য কারো কোনো বাজেট থাকে না, এই জন্যই এদেশের প্রতি মানুষের নেগেটিভ ধারণা থাকে।
তো এটি হচ্ছে বেসিক পার্থক্যটি। আর যেটি আপনি 70 জনের কথা বলেছেন, আমাদের দেশে রেফারেল সিস্টেম নেই। জি, আমাদের সময় একেবারেই কম, সে কারণে আসলে ধন্যবাদ আপনাকে। দিয়ে শেষ করি, রেফারেল সিস্টেম নেই বলেই আমাদের দেশে 70 জন মানুষ রোগী দেখে এবং পকেটে টাকা চিকিৎসা করতে হয় বলে। অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টর, এই ছিল আমাদের আজকের সঙ্গী।